नमस्कार श्रोता बंधुरा आमार गल्पेर आसरे सबाइके स्वागत। सकलेर कुशल कामना करे आजकेर गल्प शुरू करछि। आज आमी आपनादेर शोनाच्छि कविता सिंहेर कलमे एकटी रहस्ये घेरा भौतिक गल्प हातेर रेखाय खून। गल्पटी शेष पर्यन्त सकले शुनबेन। भालो लागले अवश्यई लाइक करबेन, शेयर करबेन और आमार चैनेलटिके सबस्क्राइब करे आमार पाशे थाकबेन। आमार नतून श्रोता बंधुदेर काछे आमार अनुरोध, যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি কিন্তু আমার গল্প শোনেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন, আমার সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতা আর ভালোবাসা আমার একান্ত কাম্য। আর যে সকল শ্রোতা বন্ধু ইতিমধ্যেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সহযোগিতা করছেন, আমার পাশে আছেন, তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। শুরু করছি আজকের গল্প। দার্জিলিংয়ে তখন সিজন চলছে। অনুপম হঠাৎ বলে বসল, চল অসিত, দার্জিলিং যাওয়া যাক। আমি বললাম, হোটেলে জায়গা পাবি? অনুপম আমার হাতটা ধরে বলল, দেখি হাতটা। তারপর খুব নিরীক্ষণ করে দেখছে। এইভাবে খানিকক্ষণ ভ্রু কিঞ্চিত করে রেখেই তারপরে বলল, যা হোক, একটা জুটে যাবে, দেখিস। অতএব বাক্স বিছানা বেঁধে দার্জিলিং রওনা হলাম। বলতে ভুলে গেছি, অনুপম ভাগ্য গণনা করে, আর ভাগ্য গণনার সূত্রে বহু রকম মানুষের সাথে তার চেনা জানা আলাপ পরিচয়। দুর্বল মুহূর্তে বহু মানুষ তাদের মনের কথা অকপটে বলে ফেলে অনুপমকে, গোপন বাসনাও জানিয়ে ফেলে। আর সত্যি কথা বলতে কি, যদিও জ্যোতিষশাস্ত্রে আমার বিশ্বাস নেই, কিন্তু অনুপমকে আমি দারুণ বিশ্বাস করি। যারা তাকে হাত দেখায় তাদের মতে অনুপম নাকি দারুণ ভবিষ্যৎ গণনা করতে পারে। দার্জিলিং গিয়ে তো কোনো হোটেলে জায়গা পাওয়া গেল না। তখন অনুপমকে ক্লান্ত শ্রান্ত গলায় কথা শোনাতে ছাড়লাম না। বললাম, কি খুব যে হাত দেখে বলেছিলি একটা কিছু জুটে যাবে। অনুপম তখন বলল, যা, সে তো ঠাট্টা করছিলাম, কিন্তু সত্যি বলতে এখন কোথায় যাই বলতো? যেমনি খিদে পেয়েছে তেমনি ঘুম। হোটেলের গেটের বাইরে সুটকেস আর বেডিং রেখে আমরা দুজনে ক্লান্ত হয়ে বসে পড়েছিলাম। একজন স্যুট পরা ভদ্রলোক অনুপমকে দেখে হঠাৎ থেমে দাঁড়িয়ে বললেন, আরে অনুপম না? অনুপম লাফিয়ে উঠে বলল, অনিল চৌধুরী। হোটেলে জায়গা পাসনি তো? বেশ হয়েছে, থাক ঠান্ডায় বসে, সারা রাত বাইরে বসে শক্ত হয়ে জমে যাবি। অনুপম এবার নিজের মেজাজ ফিরে পায়, হেসে বললে, তুই এখানে আছিস? তাহলে আর হোটেল খুঁজবই বা কেন? নে চল, তোর আস্তানায় উঠি। পথে যেতে যেতে অনিল চৌধুরীর সাথে আমার পরিচয় করিয়ে দিল অনুপম। পদস্থ সরকারি কর্মচারী, দার্জিলিংয়ে পোস্টেড। অনুপমের কলেজ জীবনের বন্ধু। মনে হলো এককালে খুব দহরম মহরম ছিল দুজনের। অনুপমকে দেখে দারুণ খুশি হয়েছে ভদ্রলোক। ফাউ আমাকে দেখেও অখুশি হননি। আমার দিকে ফিরে অনুপম বেশ গর্ব ভরেই বলল, দেখলি হাত দেখতে জানি কি না? কি জানি না? জায়গা জুটে গেল কিনা বল। আমি বাধ্য হয়ে বললাম, জানিস বাবা জানিস, হলো। আমাদের কথোপকথন শুনছিলেন অনিল চৌধুরী। এবার সরব হয়ে বললেন, ধুত, ও কিচ্ছু জানে না। কলেজ লাইফে আমরা ছিলাম ও জ্যোতিষ চর্চার গিনিপিগ। হাত দেখে যত সব হাবি জাবি বলতো। আমার সম্বন্ধে অনেক বাজে কথা বলেছে, একটিও মেলেনি। অনুপম তখন বেশ উত্তেজিত হয়েই বলল, এই মেলেনি? বল, আমি বলিনি তুই রাজকার্য করবি? হ্যাঁ, তা অবশ্য বলেছিলি। তোর অনেক টাকা হবে, পিতৃকুলের বিষয় পাবি অনেক। হ্যাঁ, তাও অবশ্য পেয়েছি। আমি বলিনি তোর বিদেশ যাত্রা হবে? হ্যাঁ,
তাও অবশ্য হয়েছে। তবে অনিল চৌধুরী এবার বেশ সলজ্জভাবেই বললেন, যা, সেসব কি বলা যায়? আরও যেসব বলেছিলি। অসিতবাবুর সামনে প্রথম আলাপে বলতে কিরকম আমার সংকোচ হচ্ছে। সংকোচের কিচ্ছু নেই, ও আমার প্রাণের বন্ধু। তুই যেমন ছিলি কলেজ লাইফে, ওর কাছে আমি কিছু গোপন করি না। অনিল চৌধুরী এবার একটু অপ্রস্তুতের মতোই হাসলেন। ভদ্রলোক অত্যন্ত সুপুরুষ। ওনার দাঁতগুলো বেশ সুন্দর সাজানো, এমন সাজানো হাসলে ভারী সুন্দর দেখায়। অনিল চৌধুরী এবার বললেন, না, মানে আমার লাভ লাইফ, ম্যারেড লাইফ সম্বন্ধে তুই যা বলেছিলি। কেন, মেলেনি বলতে চাস? অনুপম কটমট করে অনিল চৌধুরীর দিকে তাকিয়ে কপট রাগে ফেটে পড়ে বলল, না, ধোয়া তুলসী পাতা তুমি নও। তুমি বুকে হাত দিয়ে বলো তো, স্ত্রী ঘটিত কোনো প্যাচে তুমি পড়নি? বিলেতে বা কলকাতায়, যেখানেই হোক, তোমার চাকরির জায়গায়। অনিল চৌধুরী তখন বললেন, সে অমন অনেকেই পড়ে, কিন্তু আমার স্ত্রী? হ্যাঁ, তোমার স্ত্রী, বলো বলো। বলতে আর হলো না। সামনেই চমৎকার গেট, বাগান, মৌসুমি ফুলে সাজানো মস্ত এক বাংলো প্যাটার্নের বাড়ি। একেবারে গেটের কাছে উৎকণ্ঠিত মুখে দাঁড়িয়েছিলেন যিনি, তিনি অনিল চৌধুরীর স্ত্রী। স্ত্রীকে দেখতে পেয়েই অনিল চৌধুরীর মুখের চেহারাটা বদলে গেল। মুখের রেখাগুলো কেমন ভালোবাসায়, শান্তিতে, নির্ভরতায় নরম হয়ে এলো। তাকে দেখতে পেয়েই তিনি বললেন, মিনতি, অনুপম রায় আর অসিত মিত্র আমার বন্ধু, হোটেলে জায়গা পায়নি, খুব শিক্ষা হয়েছে, তাই তোমার কাছে নিয়ে এলাম। গেট খুলে হেসে মিনতি বললেন, বেশ করেছ, আসুন, ভিতরে আসুন। তার মুখখানিতে লাবণ্যের আলো মাখানো, ভারী কোমল চেহারা, টকটকে গায়ের রং, দাঁতগুলো ঝকঝকে সাজানো, পাতলা দুটি ঠোঁটে হালকা গোলাপি ছোঁয়া। দেখলে প্রথমটা মনে হয় ঠোঁটে রং মেখেছেন। পরে সদ্য স্নাতা মিনতিকেও দেখেছি, অমনি পাতলা রঙিন ঠোঁট, গোলাপি গাল। চাপা গলায় অনিল চৌধুরী অনুপমকে বললেন, ইউ আর রং, মাই ডিয়ার ফ্রেন্ড। ইজ নট এ ফিয়ার্ড বাট অ্যান এঞ্জেল। অ্যাঞ্জেল তো বটে। পরনে হালকা হলুদ রঙের শাড়ি, শাড়ির ওপর গরম কোট, কোটের ওপর পশমের চাদর, লম্বা বিনুনি কোমর ছাড়িয়ে আরও নিচে নেমেছে, পায়ে গোলাপি নাইলনের মোজা আর মখমলের নেপালি চটি। বাড়ির মধ্যে ঢুকে আমাদের আরও ভালো লাগলো। চমৎকার সাজানো ড্রয়িং রুম, ডাইনিং রুম, এমনকি গেস্ট রুম দুটিও খুব সুন্দর সাজানো। যেন মিনতি চৌধুরী জানতেন আজ সন্ধ্যায় এই অবেলায় আমরা এখানে এসে পড়ব। আমরা মিনতির প্রশংসায় সরব না হয়ে পারলাম না। দুজনে মিলে একটা গেস্ট রুমেই আশ্রয় নিলাম, আর একটা খোলা হলেও সেটিতে গেলাম না। রাতে মিনতির রান্না করা পোলাও আর মুরগি মাংস খেয়ে ঢেকুর তুলতে তুলতে আমরা তিনজন পুরুষ ড্রয়িং রুমে গিয়ে বসলাম। মিনতি আর এলেন না। দরজার কাছে দাঁড়িয়ে বললেন, এবার আপনাদের পার্টি চলুক, আমি শুতে যাচ্ছি। মিনতি চলে যেতে অনিল চৌধুরী বললেন, ব্র্যান্ডি চলবে? খাবার পর সত্যিই বেশ শীত করছিল। অনুপম বলল, হোক না, একটু মেডিকেটেড ডোজই হোক। অনিল চৌধুরী উঠে গেলেন বেয়ারাকে ব্র্যান্ডি দিতে বলতে। সেই ফাঁকে নিচু গলায় আমি অনুপমকে প্রশ্ন করলাম, ওর বউ সম্বন্ধে ওকে কি ভবিষ্যৎবাণী করেছিলি? অনুপম তখন বলল, কি আবার বলবো, বলেছিলাম তোমার বউ হবে মার্ডারেস, খুনি। আমি চমকে উঠে বললাম, কি বলছিস তুই? ঠিকই বলেছি। অনিলের হাতে ভীষণ স্ট্রং সাইন আছে, গোষ্ঠীতেও।
ও চিহ্ন বদলাবার নয়। কিন্তু তুই মিনতি চৌধুরীর হাত দেখেছিস? দেখেছি। কখন দেখলি? যখন খাবার পরিবেশন করছিল, হাত পেতে হাতে চিনি ঢালছিলেন, তখনই দেখেছি। কি দেখেছিস? শি ইজ আ মার্ডারেস, খুনি। যা, আমি বিশ্বাস করি না। কিন্তু আমি করি বন্ধু। তবে চিহ্নটা ম্লান হয়ে এসেছে। হয়তো ও খুন করেছে অলরেডি। আমি আরও অবশ্য প্রশ্ন করতে যাচ্ছিলাম, কিন্তু সেই সময় অনিল চৌধুরী ঢুকলেন, সঙ্গে বেয়ারা, আর ট্রেতে 3 গ্লাস সত্যি মেডিকেটেড ডোজে ব্র্যান্ডি। ব্র্যান্ডিতে চুমুক দিতে দিতে সোফায় ডুবে গিয়ে অনিল চৌধুরী বললেন, মন খারাপ করিস না অনুপম, সব গণনা তো আর মেলে না। এতক্ষণ তো দেখলি মিনতিকে। বল, কত ভালো বউ পেয়েছি আমি। তোর গণনা টননা আর মিলল না, বুঝলি? অনুপম চুপচাপ ব্র্যান্ডিতে চুমুক দিতে দিতে মৃদু মৃদু হাসতে লাগলো। অনিল চৌধুরী চাপা গলায় বলল, জানিস, এই একটি মেয়ে মিনতি আমার সমস্ত জীবনটাকে কিভাবে বদলে দিয়েছে। ক্লান্ত গলায় অনুপম বলল, বউয়ের প্রশস্তি করার আর সময় পেলি না অনিল? তার চেয়ে বরং এখন জমিয়ে একটা ভূতের গল্প কর। আরে তাই তো করছি। সত্যি, ভূত টুত আমি বিশ্বাস করতাম না, কিন্তু আজকাল করি। জানিস, মিনতির জীবনের সঙ্গে একটা অদ্ভুত অলৌকিক রহস্য ছড়িয়ে আছে। সেই রহস্যের ঘটনাটাই সাপে বড় হয়ে আমাদের দুজনের জীবনই বদলে দিয়েছে। ঘটনাটা শুনলে বুঝতে পারবি মিনতি কত ভালো। যেসব অতীন্দ্রিয় লোকের খবর আমরা জানি না, সেখান থেকেও মিনতির জন্য সাহায্য আসে। অনুপম এবার সোজা হয়ে বসে একটা সিগারেট ধরালো, তারপরে বলল, হ্যাঁ বল, আমি বেশ ইন্টারেস্টেড। সিগারেটের ধোঁয়া ছেড়ে অনিল চৌধুরী বললেন, মিনতি ছিল বাপ মাহারা গরিব একটি মেয়ে, মামার বাড়িতেই মানুষ। আমি তখন রৌরকেল্লায় পোস্টে, সেন্ট্রাল গভর্নমেন্টে একটা মোটামুটি চাকরি করি। আমি যে ফ্ল্যাটে থাকতাম, তার পাশের ফ্ল্যাটের একটা মেয়ের সঙ্গে তখন আমার পুরো দমে প্রেম চলছে। আমার প্রথম স্ত্রী রুচি ঘটনাটা সচক্ষে দেখে, মানে আমার আর অতসীর প্রেম আর কি। মাঝরাতে আমি বিছানা ছেড়ে উঠে পড়াশুনো ছুতো করে পাশের ঘরে যেতাম। অতসী দুটো ফ্ল্যাটের মাঝের দরজা খুলে আমার কাছে চলে আসত। ব্যাপারটা ধরা পড়ার পর রুচির কাছে আমি ক্ষমা প্রার্থনা করি, শপথ করি আর এমনটা হবে না। কিন্তু সত্যি কথা বলতে কি, আমার প্রতিজ্ঞা আমি রাখতে পারিনি। আবার একদিন অতসীর সঙ্গে, সেই দিন রাতেই রুচি শাড়িতে কেরোসিন ঢেলে আত্মহত্যা করে। তবে সে মরার সময় আমাকে জড়ায়নি। ব্র্যান্ডিতে চুমুক দিয়ে অনিল চৌধুরী আবার শুরু করলেন, অসিতবাবু, আপনি হয়তো আমাকে খুব ঘেন্না করছেন। তা করুন, ভাবতে আমার নিজেরই অবাক লাগছে যে সেই লোকটি কি সত্যিই আমি, এই আমি। একদিন যে নোংরা কাজ আমি করেছি, আজ সেই কথাগুলো কেবল মুখে আনতে আমার নিজেকে এত অসুচি মনে হচ্ছে, কি বলবো। জানবেন, এ সবই কিন্তু মিনতির জন্যে। ও সত্যিই দেবী। অনুপম বলল, তারপর? যে অতসীর জন্য এত কাণ্ড, সেই অতসী কিন্তু কিছুতেই আমায় বিয়ে করতে রাজি হলো না। আমি যখন স্ত্রী বিয়োগ যন্ত্রণা আর অতসীর জন্য তীব্র পরকীয়ায় আকর্ষণ অনুভব করছি, তখন অতসী আর এক আমেরিকা ফেরত ইঞ্জিনিয়ারের সঙ্গে ঘুরতে আরম্ভ করেছে। আমাকে আর পাত্তা দিচ্ছে না। মাস 6 মধ্যে মা বাবা বৌদিরা আবার পেরাপিরি শুরু করলেন, বিয়ে করতে হবে। আমারও অনিচ্ছা ছিল না। তাছাড়া অতসীকেও তো দেখিয়ে দেওয়া হবে। দাগি আর খুঁতে হওয়া সত্ত্বেও আমার বিয়ে হচ্ছে।
আবার কাগজে বিজ্ঞাপন দেওয়া হলো, কেবল পাত্রী বিবেচ্য, কোনো দাবি দেওয়া নেই, প্রকৃত সুন্দরী কন্যা চাই। এক রাশ ফটো থেকে 3-4টে ফটো বাছলেন মা। খোঁজ খবর নেওয়া হতে লাগলো। শেষ পর্যন্ত যাকে সবচেয়ে পছন্দ হলো মায়ের, আরও খবর নিতে নিতে জানা গেল সে অর্থাৎ মিনতি রুচিরই মামাতো বোন। গরিব মামার গলগ্রহ, শরীর ভরা রূপ ছাড়া বেচারির আর কিছুই নেই। মামা আবার পয়সা রোজগারের জন্য মিনতিকে অফিস পাড়ায় থিয়েটারে নামাতো। ভালো অভিনেত্রী বলে সুনাম হয়েছিল খুব, কিন্তু ওর গাম্ভীর্যের রক্ষা কবচ ভেদ করে কেউ ওর কাছে এগোতে সাহস করত না। আমি তো মিনতিকে দেখেই মুগ্ধ। বিয়ের কথা যখন চলছে, হাতে মাত্র মাসখানেক সময়, তখন রৌরকেল্লায় ফিরে বিয়ের জন্য ছুটি আর টাকা পয়সার ব্যবস্থা করতে গেলাম। সেখানে গিয়ে শুনলাম অতসী সেই ইঞ্জিনিয়ার ছোকরার কাছে ঘা খেয়েছে। আবার মধ্যরাত্রে আমাদের সেই পুরনো অভিশাস শুরু হলো। অতসী আবদার করলো বিয়ে ভেঙে দিতে হবে। আমি তখন অতসীর আকর্ষণে এমনই মুগ্ধ যে কলকাতায় ফিরে এলাম বাবা মাকে সমস্ত ব্যাপারটা খুলে বলবার জন্য। ফিরে এসে শুনলাম কনের বাড়িতে নাকি আমার নামে যা তা বদনাম দিয়ে কেউ চিঠি দিয়েছে। আমার নাকি চরিত্র খারাপ, অতসী বলে একটা মেয়ের সঙ্গে নাকি আমার প্রেম আছে। চিঠিতে এইসব পড়ে কনের দরিদ্র মামা পর্যন্ত বিয়ে ভেঙে দিতে চান, কিন্তু বিয়ে ভাঙতে চান না স্বয়ং মেয়ে। আরও শুনলাম মেয়েটি নাকি বলেছে আমি তার জন্ম জন্মান্তরের স্বামী, আমার সঙ্গে নাকি তার গাঁটছড়া বাঁধাই আছে। তাছাড়া সে আমার সঙ্গে দেখা করতে চায়। আমি তার সঙ্গে সত্যি একদিন দেখা করলাম, মনে আছে, ভিক্টোরিয়ায়, দুপুরবেলা। অনিল চৌধুরী পাশের বোতল থেকে আর একটু মেডিকেটেড ডোজ নিজের গ্লাসে ঢেলে নিলেন। বেয়ারা এবার ঘরের বড় আলোটা নিভিয়ে দিয়ে গেল। অনিল চৌধুরীর পাশে শুধু একটা শেড দেওয়া দাঁড়ানো আলো জ্বলছে, আর বিদ্যুতের রুম হিটারের লাল কয়েলের আগুন ছাড়া ঘরটা আবছা অন্ধকার। অনিল চৌধুরী দেখতে পাচ্ছিলেন না। তার পিছনের দরজায় হঠাৎ পর্দা তুলে একজন বয়স্ক মহিলা দাঁড়ালেন। মাথার চুল কাঁচা পাকা, চওড়া শতরঞ্জ পাড় ধনেখালি শাড়ি পরনে, চিবুকে একটা আঁচিল, মাথায় ঘোমটা টানা। খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে আস্তে আস্তে পিছনে সরে গেলেন মহিলা। একে তো খাবার টেবিলে দেখিনি, অনিলের মাই হবেন হয়তো। আমরা আবার অনিলের কথায় মনোযোগ দিলাম। অনিল বলছিলেন মিনতির মামা বিয়ে ভেঙে দিতে চাচ্ছিলেন, কিন্তু মিনতি চলে তার মায়ের কথায়। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলাম, শুনেছি আপনার মা নেই? মিনতি অদ্ভুত হেসে বলেছিল, আমার মা না থেকেও আছেন। আমার বিপদে আপদে মা ঠিক আসেন। তার সমস্যা নাকি তিনি সমাধান করে দেন। সে মাই নাকি তাকে বলেছেন আমি নাকি তার জন্ম জন্মান্তরের স্বামী। মিনতি রৌরকেল্লার পোস্টাল ছাপ লাগানো উড়ো চিঠিটা দেখালো। বলাই বাহুল্য হাতের লেখাটা অতসীর। তার মধ্যে ঘৃণিত অভিযোগ করা হয়েছে, শুধু পরকীয়াই নয়, আমি নাকি আমার স্ত্রী রুচিকেও হত্যা করেছি। এই কথাই অতসীকে চিনিয়ে দিল। বুঝলাম অতসী আমার কতদূর ক্ষতি করতে পারে। মিনতি হেসে বলেছিল, মামা বলছিলেন চিঠিটা পুলিশের হাতে তুলে দিতে। আমি মামাকে বারণ করলাম, বললাম ভদ্রলোক অহেতুক বিপদে পড়ে যাবেন। আমি বিশ্বাস করি না যে রুচিকে উনি খুন করেছেন। আমি এত সব শোনবার পরও মিনতিকে বিয়ে না করে আর পারলাম না। বিয়ের পর মিনতিকে নিয়ে রৌরকেল্লায় ফিরে গেলাম। শুনলাম অতসী রাগে দুঃখে তার মাসির বাড়ি জব্বলপুর চলে গেছে। আসলে সেখানেও সে শিকার ধরতেই গিয়েছিল।
মাসির এক কচি পাইলট দেওয়ার ছিল। আবার যথানিয়মে সেখান থেকেও আনসাকসেসফুল হয়ে ফিরে এলো। এবারও মাঝের দরজা খুলে রাতে চলে আসতে আরম্ভ করলো অতসী। আমিও 2-4 দিন নিজেকে সামলালেও আর পারলাম না শেষের দিকে। অতসী সম্বন্ধে যে কি ভয়ানক দুর্বলতা ছিল আমার। মিনতির ঘুম ছিল খুব গভীর, ভাগ্যিস গভীর ঘুম ছিল, না হলে পাশের ঘরে আলো নিভিয়ে অন্ধকারে আমাদের কথোপকথন নড়াচড়া সে ঠিকই রুচির মতোই টের পেয়ে যেত। একদিন মিনতি বলল, অতসীর সঙ্গে তার নাকি খুব ভাব হয়ে গেছে। ভারী ভালো মেয়ে অতসী। উড়ো চিঠি নিয়েও খুব আলোচনা হয়েছে দুজনের। মিনতির দৃঢ় বিশ্বাস আমাদের কোনো শত্রুই এসব মিথ্যে বদনাম রটিয়েছে। এমন মিষ্টি মেয়ে অতসী, সে কি এসব খারাপ কাজ করতে পারে? অতসীর সঙ্গে ওর এত ভাব হয়েছে যে ওর মায়ের ছবি, বাপের বাড়ির অ্যালবাম সব দেখিয়ে দিয়েছে অতসীকে। সেদিন রাতেই আমি আর অতসী প্রথম মিনতির মাকে দেখি। আমরা কথা বলছি, বাইরের ঘরে অন্ধকারে মহিলার আবছা মূর্তিটা ঘরে এসে দাঁড়ালো। দুটো চোখ, বিশ্বাস কর অনুপম, ধকধক করে জ্বলছে। আমি আত্মস্বরে কে কে বলে চিৎকার করে উঠলাম। অতসী ঊর্ধ্বশ্বাসে পালালো। মহিলাও সঙ্গে সঙ্গে অদৃশ্য হলেন। আমি ঘরে এসে দেখলাম মিনতি বিছানায় মুড়িসুড়ি দিয়ে ঘুমোচ্ছে। তাকে আর বিরক্ত না করে বাথরুম, রান্নাঘর, বক্সরুম চারদিক খুঁজলাম। না, সেরকম চেহারার কেন, কোনো রকম কোনো মহিলাই সারা ফ্ল্যাটের কোথাও নেই। আমার গাটা ছমছম করে উঠল। ফিরে গিয়ে মিনতিকে ডাকলাম। ধর্মর করে ঘুম থেকে উঠে বসল মিনতি। ওর পবিত্র মুখখানি দেখে আমি যেন মরমে মরে গেলাম। লজ্জায় অপমানে নিজেই নিজের মধ্যে গুটিয়ে গিয়ে বললাম, মিনতি, তোমার মা কেমন দেখতে ছিলেন? মিনতি উঠে গিয়ে ওদের ফ্যামিলি অ্যালবামটা পেরে নিয়ে এসে ওর মার ছবি দেখালো। আমি চমকে উঠলাম। অবিকল এই মহিলাকেই তো দেখেছি আমরা, আমি আর অতসী। মিনতি বিহ্বল স্বরে আমায় বলল, জানো, আজ রাতে মা স্বপ্নে এসেছিলেন। বললেন, রুচিকে যে মেরেছে আমি তাকে ছাড়ব না, আমিও তাকে মারব। মা বললেন, রুচির অতৃপ্ত আত্মা নাকি আমাদের এই বাড়িতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বিশ্বাস কর অনুপম, আমি আত্মা, অলৌকিক এসব কিছুতেই বিশ্বাস করতাম না। ভয়ে আমার সারা শরীর কাটা দিয়ে উঠল। পরদিন রাতে অতসীর চিৎকারে আমাদের দুবাড়ির সকলের ঘুম ভেঙে যায়। অতসীকে পাওয়া গেল দুবাড়ির মাঝের দরজার কাছে। বোধহয় সে রাতের অভিসারে আসছিল। তার ঘাড় ভাঙা, দু চোখে বিস্ফারিত ভয়। হাসপাতালে খুব অল্প সময়ের জন্য অতসীর জ্ঞান হয়। তখন সে শুধু মিনতির দিকে তাকিয়ে বলেছিল, বৌদি, তোমার মা। মিনতির এত নরম মন যে ওই অতসীর জন্য কেঁদে কেঁদে চোখ ফুলিয়েছে কতদিন। তারপর আমরা বদলি হলাম কলকাতায়। কলকাতার পর আবার বদলি হলাম এই দার্জিলিংয়ে। এই যে দেখছিস বড় চাকরি, এই পরিবর্তিত জীবন, এ সবই ভাই ওই বৌভাগ্যে। অনুপম বলল, আচ্ছা অনিল, বৌদির মায়ের চেহারা ঠিক কেমন ছিল বলতো? কাঁচা পাকা চুল, চিবুকে আঁচিল, অনেকটা মিনতির মুখের ছায়া আছে। যখন দেখা যায় তখন পরনে থাকে 17 পার শাড়ি, সাধারণভাবে পরা। অতসীর মৃত্যুর পর 1 বছর চলে গেছে। এখনো কশ্চিৎ কখনো তাকে দেখা যায়। আমাদের এই দার্জিলিংয়ের বাড়িতেও আমি দেখেছি তাকে। অনুপম লাফিয়ে উঠে বলল, মিনতির মায়ের কোনো ছবি দেখাতে পারিস আমায়? কেন পারবো না,
এই তো। কফি টেবিলের তলার থাকে গোছ করা অ্যালবাম থেকে একটা পুরানো অ্যালবাম বেছে তার একটা পাতা খুলে ধরল অনিল চৌধুরী। এই তো। আমি আর অনুপম ঝুঁকে পড়ে দেখে মুখ চাওয়াচাই করলাম। বোঝা গেল একটু আগেই আমরা দুজনে একেই দেখেছি। হঠাৎ অনুপম অনিল চৌধুরীকে বলল, বৌদির কোষ্ঠী আছে? না। এক্ষুনি হাত দেখতে পারি? দেখিস না, এত তাড়া কিসের? না, দেখলে এক্ষুনি দেখতে চাই, আর একটা শর্তে। বৌদির হাত আমি একা দেখব, তুমি বা অসিত কেউ থাকতে পারবে না সে ঘরে। অনিল চৌধুরী খুব কৌতূহলী হয়ে উঠে দাঁড়ালেন। আমি বাধা দিয়ে বললাম, আজ থাক না। অনুপম বলল, না না, আজই দেখব। অনুপমের শরীরে যেন কিসের ভর হয়েছে। সে বলল, ব্যাপারটা জরুরি। তোরা একটা কথা বুঝতে পারছিস না কেন? ভালো হোক আর খারাপ হোক, মেয়ের মায়ায় বদ্ধ হয়ে একটা আত্মার এভাবে বারবার দেখা দেওয়াও ঠিক কথা নয়। তোদের ক্ষতি হতে পারে এতে। অনিল চৌধুরী উঠে দাঁড়ালেন, বললেন, বেশ, তোর শর্ত মেনে নিচ্ছি। আমি ওপরে যাচ্ছি, মিনতিকে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু তুই আমার সব কৌতূহল কাল সকালে কিন্তু মেটাবি। আমিও উঠে বেরিয়ে যাচ্ছিলাম। অনুপম আমাকে জোর করে বসালো। থাক না, যাচ্ছিস কোথায়? অনিল ওপরে উঠে গেছে, ও তো আর দেখতে আসছে না তুই আছিস কি নেই। অনেকক্ষণ পর মিনতি চৌধুরী এলেন। সাদা শাড়ির ওপর লাল শাল জড়ানো, চুল এলো করা, মুখে ঘন করে ক্রিম মেখেছেন, চোখে ঘুমের ছোঁয়া। আপনি হাত দেখতে পারেন অনুপম বাবু? চোখ দুটি হেসে উঠল মিনতির। অনুপম বলল, পারি, কিন্তু এখন আপনার হাত দেখব না, আপনার মায়ের ছবি দেখব। অবাক হয়ে মিনতি চৌধুরী সামনের অ্যালবামটা খুলে ওর মায়ের ছবি দেখালেন। অনুপম ভালো করে ছবিটা দেখে বলল, এটা আপনার মায়ের ছবি নয়। মিনতি এবার চমকে সাদা হয়ে গেলেন। মানে? আপনার সঙ্গে আপনার মায়ের মুখে সাদৃশ্য থাকতে পারে, কিন্তু আপনার হাতে যেখানে কাটা দাগ, আপনার মায়ের ঠিক সেখানে কাটা দাগ থাকে কি করে? আমি এবার চোখ নামিয়ে দেখলাম। আশ্চর্য ব্যাপার, মিনতি চৌধুরীর কনুইয়ের কাছে যে দাগটা জ্বলজ্বল করছে সেটা ওর মায়ের ছবির কনুইতেও আছে। আঠা দিয়ে সাটা ছবিটা চরচর করে ছিঁড়ে ফেলল অনুপম। ওই অ্যালবামের সব ছবির কর্নার লাগিয়ে বসানো, শুধু এই একটা ছবি আঠা দিয়ে সাটা। এবার অনুপম বলল, এই অ্যালবামের সব ছবি তো কর্নার লাগিয়ে বসানো, শুধু এই একটা ছবি আঠা দিয়ে সাটা কেন মিসেস চৌধুরী? এই জন্যে কি আপনার ভাগ্য খুব ভালো যে অনিল এটা খেয়াল করেনি? এ ছবি অ্যালবামে রাখা উচিত নয়। ছবির উল্টো পিঠে আবছা অক্ষরে যেটুকু ছেঁড়া কাগজের আঁশ উদ্ধার করা গেল তাতে তো লেখা রয়েছে স্নেহময়ী রূপসজ্জায় মিনতি রায়। অনুপম আরও বলল, আপনি যে এককালে অ্যামেচার থিয়েটারে অভিনয় করতেন মিসেস চৌধুরী, সে আমি শুনেছি অনিলের কাছে। যে জন্য আপনি মায়ের রূপ ধরতেন সে কাজ তো হয়ে গেছে, তাহলে এখন আর কেন? তাছাড়া আপনার মা মারা গেছেন আপনার অল্প বয়সে, তখন কি তার পাকা চুল আর বয়স্ক চেহারা হয়েছিল? মিনতি চৌধুরী মুখ নামিয়ে নিলেন। অনুপম তখন মিসেস চৌধুরীকে বললেন, শুনুন মিসেস চৌধুরী, শুধু এই ছবিটা নয়, এই শাড়ি, পটচুলা, আঁচলটা পর্যন্ত নষ্ট করে ফেলতে হবে। আর রিস্ক নেওয়া উচিত নয়। কবে অনিল দেখে ফেলবে, সব বুঝতে পারবে, তার ঠিক আছে? অনুপম আর আমি দেখলাম মিনতি চৌধুরী দু গাল বেয়ে জল পড়ছে। অনুপম তখন বলল, আপনাকে দেখবার আগেই আমি জানি আপনি কাউকে হত্যা করেছেন।
সে অতসী, তাই না? মিনতি তখন মাথা নোয়ালো। কিন্তু আপনি মায়ের গল্পটা বানালেন কেন? চাপা গলায় মিনতি তখন বলল, উপায় ছিল না। মামা আমাকে ক্রমাগত কুপথে ঠেলছিলেন। আমার তখন একটা বিয়ে করে সরে যাওয়া জরুরি ছিল। আপনি রৌড়কেল্লায় গিয়ে সব বুঝতে পেরেছিলেন, তাই না? পারবো না? মিনতি অদ্ভুত হাসলেন। আমার ঘুম ছিল খুব পাতলা। অবশ্য অভিনয় করতাম যেন গাঢ় ঘুমে অজ্ঞান হয়ে আছি। আমি সব দেখেছি, সব শুনেছি, আর রাগে ঘৃণায় শুধু জ্বলেছি আর জ্বলেছি। অতসীকে মারতে গেলেন কেন? ওকে মায়ের ছবি দেখিয়েছিলাম আমি। মাঝে মাঝে মায়ের দেখা দেওয়ার কথাও ওকে বলেছিলাম। একদিন দেখাও দিয়েছিলাম ওই বেশে। আর শেষ দিন চুলের মুঠি ধরে ওকে আছড়ে ফেলে দিই। কথাটা শুনে অনুপমের মধ্যে কোনো রকম ভাবগৈকল্য দেখতে পেলাম না, কিন্তু আমার সারাটা শরীর থরথর করে কেঁপে উঠল। অনুপম এবার মিনতি চৌধুরীর হাতখানি হাতে তুলে নিয়ে ভালো করে দেখে বলল, সত্যি বলছি, আপনি সাক্ষাৎ লক্ষ্মী, সাধ্বী, কল্যাণী, কৃতি সন্তানের জননী হবেন আপনি। পুরনো কথা সব ভুলে যান, সব প্রেত আর ছায়ামূর্তির কথা। অনিল জিজ্ঞাসা করলে বলবেন আপনার মায়ের ছবি অ্যালবাম থেকে আমি ছিঁড়ে ফেলেছি। ছদ্মবেশ আর পরচুলার প্যাকেটটা আজ রাতেই আমায় দিয়ে দেবেন। আমি কলকাতায় নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলব। যান, শুতে যান এবার। আমি আর আপনাকে মিসেস চৌধুরী বলবো না, বৌদিই বলবো। এতক্ষণে মিষ্টি একটা হাসি ফুটল মিনতি চৌধুরীর মুখে। মুক্ত কণ্ঠে তিনি বললেন, প্যাকেটটা গেস্ট রুমে দেরাজের নিচের তলায় রাখা আছে। আজকে রূপসজ্জার পর তাড়াহুড়োয় বেশি দূরে সরাতে পারিনি। তারপর আমাদের দুজনকে নমস্কার করে ঘর থেকে উঠে বেরিয়ে গেলেন। গল্পটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার আসবো আমি এইরকমই আর একটি গল্প নিয়ে। ধন্যবাদ।